আসসালামু আলাইকুম। তো কি অবস্থা তোমাদের? আমাদের জিএসটি প্রিমিয়াম ব্যাচের আজকে তোমাদের ফিজিক্সের দুইটা চ্যাপ্টার পড়ানো হবে। একটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, আর একটা হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো তোমাদের একটু বলে রাখি, আগেই এই ক্লাস একটু আগে আমি রেকর্ড শুরু করছিলাম, মাইক্রোফোন আমি বাইরে রেখে রেকর্ড করা শুরু করছি। তো রেকর্ড কিছু অংশ রেকর্ড করার পরে আবার ডিলিট করে আবার নতুন করে রেকর্ড করতে হচ্ছে। তো চলো যাই হোক, শুরু করি আমরা। তো দেখো, প্রথমে আমরা পড়বো হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। তো পদার্থের গাঠনিক ধর্মে যদি পড়তে চাও, শুরুতেই তোমার কি পড়তে হবে? শুরুতেই তোমার দুইটা বিষয় পড়তে হবে। একটা হচ্ছে পীড়ন। কি জানতে হবে? পীড়ন জানতে হবে। পীড়ন। তো পীড়ন বিষয়টা কি? পীড়ন হচ্ছে যদি পীড়ন বিষয়টা হচ্ছে যদি কোনো একটা বস্তুতে বল প্রয়োগ করার ফলে বিকৃতি ঘটে। এই যে তুমি বল প্রয়োগ করতেছো, তাই না? একটা ক্ষেত্রফলের উপরে তুমি বল প্রয়োগ করতেছো, তাহলে এ ক্ষেত্রফলের উপরে তুমি বল প্রয়োগ করতেছো কত? এফ পরিমাণ। একক ক্ষেত্রফলের উপরে তুমি কতটুকু বল প্রয়োগ করতেছো? তাহলে এফ বাই এ। এই যে একক ক্ষেত্রফলের উপরে তুমি যতটুকু বল প্রয়োগ করতেছো ওটাকে বলা হয় কি? পীড়ন। ঠিক আছে? আচ্ছা, আর বিকৃতি কি? বিকৃতি হচ্ছে বিকৃতি এই যে বল প্রয়োগ করার ফলে কি হচ্ছে দেখো তো, এই বস্তুটা যেমন বল প্রয়োগ করার ফলে কি লম্বা হয়ে যাচ্ছে না, তার মানে তার কি হচ্ছে? দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। তার বিকৃতি হচ্ছে যে তার আদি দৈর্ঘ্যের তুলনায় দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাচ্ছে, এই অনুপাতটাকেই বলা হয় বিকৃতি। ঠিক আছে? তাহলে এটা কি? ছোট এলটা হচ্ছে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে, আর বড় এলটা হচ্ছে তার আদি দৈর্ঘ্য। ক্লিয়ার? তো এরপরে আমাদের যেটা জানতে হবে, তো এইখানে আমি পরে আসতেছি, সেটা হচ্ছে হুকের সূত্র। এরপরেই তোমার যাইতে হবে কিসে? হুকের সূত্র জানতে হবে। হুকের সূত্রটা কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে। এই কথা যদি না বলো তোমার ভুল, এটা অবশ্যই বলতে হবে স্থিতিস্থাপক সীমার মধ্যে। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এই পীড়ন সমানুপাতিক বিকৃতি। ঠিক আছে? পীড়নটা কি? পীড়ন হচ্ছে বিকৃতির সমানুপাতিক। তাহলে সমানুপাতিক যদি উঠাইতে চাও তাহলে কি আসবে বলো তো? তাহলে পীড়ন ইকুয়ালস টু আসবে ধ্রুবক ধ্রুবক ইনটু বিকৃতি। তাহলে এই ধ্রুবক যদি আমি বের করতে চাই তাহলে কি হবে? এই ধ্রুবকটা যদি আমি বের করতে চাই, ধ্রুবক ইকুয়ালস টু কি আসবে দেখো, এই ধ্রুবক ইকুয়ালস টু আসবে হচ্ছে পীড়ন বাই পীড়ন নিচে বিকৃতি। তো এইটা এখন কয়েক টাইপের হবে। কিসের জন্য? বিকৃতি আমরা এখানে পড়বো হচ্ছে তিন ধরনের। কয় ধরনের বিকৃতি? তিন ধরনের বিকৃতি। একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, আরেকটা হচ্ছে আয়তন বিকৃতি, আরেকটা হচ্ছে কৃন্তন বা মোচড় বিকৃতি। তাহলে যেহেতু বিকৃতি তিন ধরনের, আমার এই ধ্রুবকটাও আসবে তিন ধরনের। ঠিক আছে? তো শুরুতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। শুরুতে কার জন্য পড়বো আমরা? যেটা তোমাদের একটু আগে আমি দেখাইছি, ওটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে? দৈর্ঘ্য বিকৃতি। তো দৈর্ঘ্য বিকৃতির জন্য এই ধ্রুবকটার নাম হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। কি? ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ক y। ইয়ং এর গুণাঙ্ক তাহলে কি হবে? পীড়ন বাই বিকৃতি। পীড়ন তোমাদের একটু আগে আমি ফর্মুলা দেখাইছি এফ বাই এ, আর বিকৃতির ফর্মুলা কি দেখাইছিলাম? ছোট এল বাই বড় এল। তাহলে এই এলটা উপরে চলে যাবে, দেখো ফর্মুলা আসতেছে কি? এফ এল বাই এ এল। ঠিক আছে? আমার আলটিমেটলি এইটাই দরকার। এই চ্যাপ্টার থেকে একটা যদি প্রশ্ন আসে তাহলে শুধু ধরে নাও এই টপিক থেকে আসবে। এই চ্যাপ্টারে তোমাদের আসার মতো টপিক কি হচ্ছে একটা, এই জন্য আমি পুরাটা ডিটেলসে দেখালাম। যা কিছু আমি ডিটেলসে দেখালাম এই সবগুলা এইখানে আবার দেওয়া আছে। এই যে হুকের সূত্র এখানে লেখা উচিত, স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি না লেখা হয় তাহলে এটা ভুল। স্থিতিস্থাপক স্থিতিস্থাপক সীমার মধ্যে। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক। ঠিক আছে? আচ্ছা,
তো এটা যদি হয়ে যায় তাহলে একটু আমরা দেখি সামনে একটা কোশ্চেন আছে, এটা একটু সলভ করি আমরা। দেখো এই কোশ্চেনটা সলভ করার আগে তুমি একটু ঠান্ডা মাথায় দেখো এটা কোথায় আসছিল। টিইউ 23-24-এ, জিএসটি 22-23-এ, সিইউ 22-23-এ, সিইউ 14-15-তে 4বার আসছে এই কোশ্চেনটা। তার মধ্যে ডিইউতেও আসছিল একদমই রিসেন্ট টাইমে 23-24, মানে আগে গত বছরে আগের বছরে আসছিল, জিএসটিতে তার আগের বছরে আসছিল। ঠিক আছে, তো তোমাদের কাজ হবে একটু ভিডিওটা পজ করো, আমি একটু সরে যাচ্ছি, ভিডিওটা পজ করো, করে তুমি আনসারটা লিখবা, কোশ্চেনটা দেখে নাও। ঠিক আছে, ভিডিও পজ করে তুমি আনসারটা লেখো, তারপর আমি সলভ করে দিচ্ছি। আচ্ছা, তো এখন দেখো এটা সলভ। তো এটাতে বলছে কি, দেখো একটি ইস্পাতের তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে ওয়াই, যদি এর ব্যাস দ্বিগুণ করা হয় তাহলে পরিবর্তিত ইয়ং এর গুণাঙ্ক কত হবে। তো ইয়ং এর গুণাঙ্কের ফর্মুলাটা কি, ওয়াই ইকুয়ালস টু তুমি জানো এফ এল বাই এ এল। তো ব্যাস দ্বিগুণ করা হলে তুমি এখানে ব্যাস দ্বিগুণ ধরে তারপরে ওয়াই বের করবে, তাই না? না, এমন কিছু করার এখানে দরকারই নাই। কেন দরকার নাই? কারণ হচ্ছে এইখানে আমি তার কারণটা লিখে দিছি। দেখো এই যে এই লাইনটা তুমি ভালো করে পড়ো, ইয়ং এর গুণাঙ্ক স্থিতিস্থাপক তারের উপাদানের ধর্ম। ইয়ং এর গুণাঙ্ক এটা কার ধর্ম? এটা হচ্ছে উপাদানের ধর্ম, ম্যাটেরিয়ালের ধর্ম। তুমি যদি ধরে নাও ইস্পাতের জন্য যদি বলি, ইস্পাতের জন্য হচ্ছে 2 × 10⁻11, এরকম প্রত্যেকটা উপাদানের জন্য একটা করে ফিক্সড মান আছে। তাহলে একটা ইস্পাতের তার তুমি এইরকম মোটা করো আর ব্যাস তুমি দ্বিগুণ করো আর ব্যাস তুমি অর্ধেক করো, সেটা কি ইস্পাত থেকে কি সোনা হয়ে যাবে? তা তো হচ্ছে না, ইস্পাত তো ইস্পাতই থাকবে। তাহলে ইস্পাতের জন্য তো এই মানটা ফিক্সড, তাহলে কি মান চেঞ্জ হবে না? তুমি যতই ছোট বড় যাই কিছু করো, যতক্ষণ না এই তারের উপাদান চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইয়ং এর গুণাঙ্ক চেঞ্জ হবে না। তাহলে তুমি এখানে ব্যাস দ্বিগুণ করো আর যাই করো, ইয়ং এর গুণাঙ্ক কি হবে? যা ছিল তাই থাকবে। বোঝা গেছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে মনে রাখবা এটা। হ্যাঁ, এরপরে আসো একটা ম্যাথ করি আমরা। এটা আরও আসছিল 24-25-এ, এই ফর্মুলাটা দেখানোর জন্য। এই চ্যাপ্টার থেকে খুবই কম কোশ্চেন হয়, খুবই কম, একদমই কম। এটা বলার মতো একদম কি বলবো, আসে না বললেই চলে এই চ্যাপ্টার থেকে। জাস্ট যেইগুলা দরকার, এমনিতেও ছোট, ফুল চ্যাপ্টার তো তোমাদের নাই, জাস্ট প্রথমে অল্প কিছু অংশ আছে, তো সেইগুলাই জাস্ট দেখাবো আমি। তো একটি রডের ইয়ং এর গুণাঙ্ক দেখো দেওয়া আছে, ওয়াই এর মান 2 × 10⁻11, তারের উপর 200 নিউটন বল প্রয়োগ করা হলো, প্রস্থচ্ছেদে হচ্ছে দেওয়া আছে 0.1 সেন্টিমিটার স্কোয়ার, দৈর্ঘ্য পরিবর্তন দেওয়া আছে, প্রাথমিক দৈর্ঘ্য কত, জাস্ট মান বসাইলেই হবে। আমরা কি জানি, y ইকুয়ালস টু এফ এল বাই এ এল। এই এ এল মানেই কিন্তু ডেল্টা এল, ঠিক আছে? দৈর্ঘ্য পরিবর্তন কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাইছে। তাহলে এল যদি বের করতে চাও, y এ এল ইকুয়ালস টু এফ এল, এল বের করতে চাইলে y এ এল নিচে এফ, মান বসাও। y এর মান হচ্ছে 2 × 10⁻11 ইন্টু, এইখানে একটু দেখো এ হচ্ছে 0.1 সেন্টিমিটার স্কোয়ার, তো এটাকে যদি মিটার স্কোয়ারে নিয়ে আসো, 0.1 সেন্টিমিটার থেকে মিটারে যাইতে গেলে, সেন্টিমিটার থেকে মিটারে যাইতে গেলে ভাগ করতে হয় কত দিয়ে? 100 দিয়ে। এখন সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে যাইতে গেলে কয়টা সেন্টিমিটার আছে এখানে? 2টা। তাহলে 2টা সেন্টিমিটারকে তোমাকে মিটারে কনভার্ট করতে হচ্ছে, তাহলে 2 বার 100 দ্বারা ভাগ করবা, একদমই সহজ হিসাব। তাহলে 10⁻⁻4 কেন আসলো? যে একটা সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলে 10⁻⁻2 হবে, যেহেতু এখানে 2টা আছে সেন্টিমিটার স্কোয়ার আছে, 10⁻⁻4 হবে। ঠিক আছে, তাহলে 0.1 ইন্টু 10⁻⁻4, আর এই এলটা কত? মিলিমিটার, 0.2 মিলিমিটার, এটাকে মিটারে নিলে 10⁻⁻3, আর নিচে হচ্ছে 200, দেখো দেওয়া আছে 200 নিউটন। যা সেটা কাটাকাটি করো তাইলেই মোটামুটি শেষ, এটা খুব আহামরি কিছু নাই এখানে। এইটা দিয়ে এটাকে কাটলে জাস্ট নিচে থাকে হচ্ছে 100। তো এখানে যেটা করতে হবে আসলে এই পাওয়ার গুলা নিয়ে কাজ করতে হবে, আর কিচ্ছু না। তো তুমি একটু দেখো এখানে উপরে কি আছে, উপরে 0.1 একটা আছে, 0.2 আছে, 0.1 আর 0.2 গুণ করলে হয় 0.02। কারো বিশ্বাস না হলে তুমি গুণ করে দেখো, 1 আর 2 গুণ করলে কত হয়? 2। দশমিকের পর এখানে একটা সংখ্যা, দশমিকের পরে এখানে একটা সংখ্যা, তাহলে তোমার যেই গুণফল আসবে দশমিকের পরে 2টা সংখ্যা হইতে হবে। তো এই যে 2টা সংখ্যা আমি বানাই ফেললাম। ঠিক আছে, এখন পাওয়ার নিয়ে কাজ করো। পাওয়ার হচ্ছে এখানে আছে কত? 11 -4 -3, আর এইটাও উপরে গেলে কি হবে? 10⁻⁻2 না? তাহলে কত দেখো, তাহলে আসলো কত? 11
-4 -3, আর এটা উপরে চলে গেলে -2, তাহলে 4 আর 3 7 আর 2 9, তাহলে থাকে হচ্ছে 2। দেখো তো এটা কি ঠিক আছে লেখা আমার? তাহলে এখানে থাকে 10⁻², বা 100। বুঝা গেছে পাওয়ারের হিসাব কেমনে করবা তোমরা? দেখো খুব সহজেই তুমি হিসাব করে ফেলতে পারবে এইভাবে। এখন 100 দ্বারা যদি গুণ করো তাহলে এখানে আসবে কত? 2 মিটার। 10 দিয়ে করলে 0.2 আসতো, আবার 10 দিয়ে করলে একবারে 2 মিটার আসে। তাহলে এটা আনসার হচ্ছে 2 মিটার। ক্লিয়ার হয়েছে? এই জাস্ট এই ক্যালকুলেশনটা বোঝানোর জন্যই তোমাদের এই ম্যাথটা দেখানো। চলো সামনের দিকে যাই। এটা ভুল লিখছে। হ্যাঁ, তো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতির বিষয়টা কেমন দেখো তো। এইটা হচ্ছে মনে করে একটা বস্তু ছিল, এই বস্তুটাতে আমি হচ্ছে চারদিক থেকে বল প্রয়োগ করলাম। তো বল প্রয়োগ করলে এটা কি হয়ে যাবে? এইটা মনে করো এই যে ছোট হয়ে গেল। তাহলে এটা আগের আয়তন কত ছিল? আগের আয়তন ছিল ধরে নাও হচ্ছে ভি ছিল, আর আয়তন হ্রাস পাইছে হচ্ছে ছোট ভি পরিমাণ, ঠিক আছে? তাহলে বিকৃতিটা কি হবে? আয়তন বিকৃতিটা হবে জাস্ট ছোট ভি বাই ভি, ঠিক আছে? তাহলে এখন সেম আগের মতোই, এই যে পীড়ন হচ্ছে পি, আর বিকৃতি যদি দেওয়া থাকে বি হচ্ছে পীড়ন বাই বিকৃতি, সেম ভাবে বের করছে। তো এই বিটাকে বলা হয় কয়েকটা নাম আছে। একটা হচ্ছে আয়তন, কই গেল? আচ্ছা নাই এখানে, এই নামটা বেশি ইম্পর্টেন্ট, অসংনম্যতা, ঠিক আছে? এটা খুব একটু ভালো করে মনে রাখবা, এটা কিন্তু হচ্ছে অসংনম্যতা। আর 1/b করলে, এই 1/b করলে তুমি পাবা হচ্ছে সংনম্যতা, যেটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। অনেক সময় এই যে কে দেওয়া থাকে সেখান থেকে ক্যালকুলেট করে এইটাতে আসতে হয়। তাহলে কে দেওয়া থাকলে সেখান থেকে তুমি বি বের করতে পারবা, তারপর এটা আসবে। যদিও তোমাদের এটা আসার চান্স খুব কম, এমনি বেসিক কোশ্চেন হলে হইতে পারে, কারণ এগুলা ক্যালকুলেশন করতে গেলে ঝামেলা হয়, তো নর্মালি তোমাদের আসে না। চলো সামনের দিকে যাই একটু। আচ্ছা, আর এইটা হচ্ছে একটু আগে যেটা বললাম আমি তোমাদের, যে কাঠিন্যের গুণাঙ্ক বা ব্যবধান গুণাঙ্ক, মোট অনেক আর কি নাম। তো এইটার বিষয়টা কেমন জাস্ট দেখো, এখানে বিকৃতিটা কেমন হয়? 3টা বিকৃতি বলছিলাম না? তো একটা যদি বই নেই আমি, আচ্ছা কেমিস্ট্রি বই হাতের কাছে পাইলাম, এটাই দেখাই না। ফিজিক্স বই আছে, আমি কেমিস্ট্রি নিবো কেন? ফিজিক্সই নেই। হ্যাঁ ফিজিক্স বই আছে তো, এই যে। আচ্ছা দেখো, তো এই যে বইটা, আমি যদি এই বইটার উপরে এইভাবে বল প্রয়োগ করি, এই বইটার উপরে এইভাবে বল প্রয়োগ করি, তাহলে কি হচ্ছে দেখো তো? এই পাশটা একটু দেখো তো, এটা বাঁকা হয়ে যাচ্ছে না? এটা এরকম ছিল সোজা, বল প্রয়োগ করার ফলে যে বাঁকা হয়ে যাচ্ছে, এই যে বাঁকা হয়ে যাচ্ছে, এই বাঁকা হওয়ার কারণে কি এখানে একটা কোণ তৈরি হয়েছে না? এই কোণটার নামই হচ্ছে তোমার কি? এই যে এইটার দেওয়া আছে বিকৃতি, এখানে লেখা আছে কোণ বিকৃতি, যেটাই থাকুক সমস্যা নাই। কাঠিন্যের গুণাঙ্ক, তারপরে কেমনে বের করবা? এই পীড়ন বাই বিকৃতি। কই গেল? হ্যাঁ এই যে দেখো, পীড়ন বাই বিকৃতি করলেই এটা চলে আসবে, ঠিক আছে? আর এই কাঠিন্যের গুণাঙ্ক এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই থেটাকে কেমনে বের করবা? tan থিটা ইকুয়ালস টু উপরে কতটুকু ডিসটেন্স সরে গেছে, এটাকে x দ্বারা প্রকাশ করা হয়। এখানে কি দ্বারা প্রকাশ করছে? x দ্বারাই করছে, এটাকে বলা হয় x দ্বারা প্রকাশ করা হয়। আর এটা কত? h। তাহলে এখান থেকে তুমি থিটা পাবা, থিটা পাইলে বা tan থিটা এখান থেকে বের করে নিতে পারবা। তাহলে এটা কি পাইলে তুমি? বিকৃতি। এরপরে n ইকুয়ালস টু কি? n ইকুয়ালস টু পীড়ন বাই বিকৃতি। পীড়নটা আবার কত? পীড়নটা হচ্ছে f/a। এইটাই ফর্মুলা এখানে লিখছে, দেখো n ইকুয়ালস টু এটা লিখছে, ঠিক আছে? চলো আচ্ছা, আর কৃতকাজের একটু জিনিসপত্র এগুলো জাস্ট দেখে রাখো, এগুলা মানে তেমন একটা আসতে দেখিনি আমি। তো এফ বল প্রয়োগ করার ফলে দৈর্ঘ্য এল আর এ প্রস্থিত তারের যদি এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়, যেটা আমরা শুরুতে দেখছিলাম, তাই না? একদম শুরুতে দেখছিলাম যে যদি একটা বস্তুকে আমি বল প্রয়োগ করি, তার দৈর্ঘ্য যদি একটু বৃদ্ধি পায়, তাহলে কৃতকাজ কত? ওই যে বৃদ্ধি পাইতে গেলে কি করতে হবে? কাজ করতে হবে না? কাজ না করলে তো বৃদ্ধি পাবে না। তো কৃতকাজের ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু, তুমি এটা দিয়েও মনে রাখতে পারো, আবার এটা দিয়েও মনে রাখতে পারো, হাফ এফ এল, এটা দিয়েও মনে রাখতে পারো, ঠিক আছে? যে কতটুকু ফোর্স তুমি দিছো এখানে, আর এল হচ্ছে
দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ, আর যেটুকু তুমি কাজ করতেছো ওটা কি হচ্ছে বলো তো, ওইটা এখানে শক্তি আকারে জমা হচ্ছে। কি শক্তি? স্থিতি শক্তি আকারে জমা হচ্ছে। তাহলে স্থিতি শক্তি ফর্মুলাও সেম, এই ইউ এর ফর্মুলাও কিন্তু সেম। হ্যাঁ, চলো সামনের দিকে যাই। আর আরেকটা টার্ম হচ্ছে একক আয়তনে সঞ্চিত হচ্ছে স্থিতিশক্তি। একক আয়তনে যদি বলে, এক একক আয়তনে যদি বের করতে বলে, তাহলে জাস্ট মনে রাখবা কি ইউ ইকুয়ালস টু, আমি এগুলা এত ঝামেলার মধ্যে নর্মালি যাই না। একক আয়তন বললে জাস্ট আমি করব কি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, ঠিক আছে। একক আয়তন মানে দেখো আগে এফ হাফ ইন্টু এফ এল ছিল না, তাকে আয়তন দ্বারা জাস্ট ভাগ করছে। এল মানে কি আয়তন না, জাস্ট আয়তন দ্বারা ভাগ করলেই তুমি একক আয়তনে সঞ্চিত শক্তিটা পেয়ে যাবা। তো এখানে সবকিছু লেখা আছে নিচে। আর কিছু আছে কি চ্যাপ্টারে? ও হ্যাঁ, ভালো কথা, আমি তো ভুলেই গেছি, পয়সনের অনুপাত। তো পয়সনের অনুপাতটা কি দেখো, কোনো একটা বস্তুকে যখন তুমি বল প্রয়োগ করে লম্বা করতেছো, বস্তুটা যে লম্বা হচ্ছে বুঝলাম, ঠিক আছে, এদিকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই দিকে কি সেম থাকবে? আর এইদিকে যদি বৃদ্ধি পায় এইদিকে কি আর সেম থাকবে? তখন এইদিকে কি চিকন হয়ে যাবে না? যদি তুমি এদিকে বাড়াও তাহলে এদিকে চিকন হয়ে যাবে, আর যদি এইদিকে চ্যাপ্টা করো, দৈর্ঘ্য যদি কমাও তাহলে এইদিকে বেড়ে যাবে, ঠিক আছে। তো এই যে বাড়া কমা দুই দিক থেকে হচ্ছে, এইটাকে একটা নির্দিষ্ট অনুপাত দিয়ে দেখানো হয়, সেটাকে বলা হয় কি পয়সনের অনুপাত, ঠিক আছে। পয়সনের অনুপাতটা কি? পার্শ্ব বিকৃতি নিচে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি বিষয়টা কেমন? এই যে তার ব্যাসার্ধ বা ব্যাস বা প্রস্থ যেটা পরিবর্তন হচ্ছে, এটাকে আমরা বলতেছি পার্শ্ব বিকৃতি। আর তার দৈর্ঘ্য বরাবর যে পরিবর্তন সেটাকে বলা হয় দৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে। তো দেখা যায় একটা বেশি হলে কি আরেকটা কমে, তো এই জন্য একটা মাইনাস আগে থেকে দেওয়া হয়, ঠিক আছে। একটা বেশি হলে তো আরেকটা কি অবশ্যই কমে যাবে, তো এইটা জাস্ট মনে রাখবা তাহলেই হবে। ক্লিয়ার? এটাও যায় এটাও যায়, এটা জাস্ট ব্যাসার্ধ দিয়ে করছে আর এটা হচ্ছে ব্যাস দিয়ে করছে। ব্যাসার্ধের অনুপাত আর ব্যাসের অনুপাতটা কিন্তু সেম, তোমাদের আগেও অনেক ক্লাসে আমি বলছি। কেন সেম? কারণ দুইটাতেই দুই দ্বারা গুণ করে দিলে ব্যাস পাবা, তো উপর নিচে দুই দুই আবার কেটে যায়, আবার ব্যাসার্ধ আসবে, ঠিক আছে, একই জিনিসই, ব্যাসের অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত। হ্যাঁ, তো আমাদের পদার্থের গাঠনিক ধর্মে এইটুকুই ছিল। তোমাদের আগে আমি বলছি যে ওই চ্যাপ্টার থেকে খুব বেশি প্রশ্ন আসে না, তো এই জন্য এই চ্যাপ্টারটা খুব ছোট ছিল। এখন আসো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। চলো দেখি কি কি আছে। তো এখানে আমি দেখো একটা জিনিস অ্যাড করছি, জাস্ট পিভি ইকুয়ালস টু এনআরটি, আর কিচ্ছু অ্যাড করিনি। কেন জানো? একটা সূত্র দিয়ে তোমাকে আমি সবকিছু শেখাবো, একটা দিয়ে তোমার সব হয়ে যাবে। তো এইখানে মেইনলি প্রশ্ন কি কি আসে? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, সমন্বয় সূত্র, অনেক সূত্র আছেন এখানে। তো তোমার জাস্ট এই একটা জিনিস মনে রেখে এইটা থেকে সবকিছু করতে হবে। যেমন তোমাকে যদি বলে যে এইগুলা ফিক্সড আছে, এই তিনটা ফিক্সড আছে, জাস্ট চাপ পরিবর্তন হচ্ছে আর আয়তন পরিবর্তন হচ্ছে, তার মানে পিভি ইকুয়ালস টু ধ্রুবক, তাই না? সেখান থেকে আসবে কি P1 V1 ইকুয়ালস টু P2 V2। বুঝতে পারতেছো? এই একটা দিয়ে সবাই আসবে, আমি তোমাকে দেখাই। এরপরে যদি তোমাকে বলে যে এই ভিটা ফিক্সড আর হচ্ছে এই এনটা ফিক্সড, তাহলে কার সাথে কার সম্পর্ক? এই পি আর আর এর সম্পর্ক না, সরি পি আর টি এর মধ্যে সম্পর্ক না, তাহলে পি ইকুয়ালস টু ধ্রুবক ইন্টু টি, যেটাকে লেখা যায় পি সমানুপাতিক টি, বা এটাকে এইভাবেও লেখা যায় P1 বাই P2 ইকুয়ালস টু T1 বাই T2 লেখা যায়। আবার সেম ভাবে এখান থেকে যদি P ফিক্সড হয় আর N ফিক্সড হয়, তাহলে কি লেখা যায়? V1 বাই V2 ইকুয়ালস টু T1 বাই T2। এইটাতে সব মনে রাখবে, এই সূত্র দিয়ে। আলাদা আলাদা করে মনে রাখতে গেলে অনেক কিছু মনে রাখতে হবে, কারণ অনেক কিছু আসে। তো অনেক সময় আবার দেখবা তুমি P আর এই N এই দুটার মধ্যে রিলেশন আসতে হবে, তখন তুমি কি করবা? P1 বাই P2 ইকুয়ালস টু N1 বাই N2। জাস্ট P আর হচ্ছে V হইলে তখন জাস্ট সূত্রটা এইরকম হয়ে যায়, বাকি সব ক্ষেত্রে দেখো অলমোস্ট সিমিলার, ঠিক আছে। আচ্ছা চলো দেখি কিছু আছে নাকি। হ্যাঁ, জিএসটি 20-21 আসছিল শুরুতে একটা কোশ্চেন। তো দেখো 10 লিটার আয়তনের বদ্ধ পাত্রে 300 কেলভিন তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেন যে চাপ প্রদর্শন করে, একই পাত্রে একই তাপমাত্রায় কত গ্রাম নাইট্রোজেন রাখলে একই চাপ প্রদর্শন করে? কি নিয়ে কাজ করতে হবে এখানে? দেখো তোমার চাইছে, দেখো যে 16 গ্রাম অক্সিজেন যে চাপ প্রয়োগ করে, কতটুকু চাপ প্রয়োগ করে, ওই সেম চাপ যদি নাইট্রোজেন করতে চায় তাহলে নাইট্রোজেনের কি পরিমাণ লাগবে, এইটা তোমার চাইছে, ঠিক আছে।
তো তোমার এইখানে এইটা দেখার পরে অনেকে বিশাল অঙ্ক টঙ্ক করে ফেলে, তো এটা আসলে কিছুই দরকার নাই। কেন দরকার নাই? তুমি ফর্মুলাটা একটু লেখো তো, পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা তোমার ফর্মুলা। এখানে তোমার কাজ করতে হবে কিনে এন নেই, যেহেতু ভর দেওয়া আছে, বের করতে বলছে ভর, পিভি বাই আরটি, তাই না? এখন তুমি দেখো দুইটা ম্যাথের ক্ষেত্রেই, শুরু অক্সিজেনের ক্ষেত্রে পরে নাইট্রোজেনের ক্ষেত্রে, পি দুইটারই সেম, ভি দুইটারই সেম, আরও সেম, আর তো সবসময় সেম, টিও সেম বলছে। কেন সেম বলছে? দেখো একই তাপমাত্রা, একই পাত্র, মানে একই আয়তন, আবার একই চাপ, এইগুলো যদি সেম হয় তাহলে দুইটারই কি হইতে হবে? মোল সংখ্যা সেম হইতে হবে, তাই না? এইটা যদি সেম হইতে চাই কি হইতে হবে? মোল সংখ্যা সেম হইতে হবে। তাহলে অক্সিজেনের এখানে মোল সংখ্যা কত? অক্সিজেনের মোল সংখ্যা 16/32, 0.5 মোল বা হাফ মোল। তাহলে নাইট্রোজেনেরও সেম, এখানে হাফ মোলই হইতে হবে। তাহলে ভর অনুযায়ী যদি হিসাব করি, মোল সংখ্যা মানে কি? W/m, এটা ইকুয়ালস হইতে হবে 0.5। তাহলে W ইকুয়ালস টু কত হইতে হবে? 0.5 ইন্টু নাইট্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 28, তার মানে হইতে হবে হচ্ছে 14 গ্রাম। বুঝা গেছে? এখানে এই যে মানগুলো দেওয়া আছে এগুলোর কোনো এখানে কাজই নাই, খুবই সিম্পল একটা ম্যাথ এটা। চলো সামনের দিকে যাই। আচ্ছা, তো এইখান থেকে তোমরা যেটা দেখছো যে বুদবুদ পানির উপরে উঠে আসলে কি হয়, তো তোমাদের একটু আমি কনসেপ্টটা দেখাই। আচ্ছা, তো দেখো যখন এই বুদবুদটা এই জায়গায় ছিল, যখন এই বুদবুদটা এখানে ছিল, এর উপর কার কার চাপ ছিল? বাতাসের চাপ, উপরের বাতাসের চাপ ছিল, আবার এই বাতাসের চাপও ছিল, আবার এইটুকু পুরাটা পানির চাপও ছিল। এখানে কিন্তু চাপ দুইটা। কিন্তু যখন এই বুদবুদটা এখান থেকে এই জায়গায় গেছে, এর উপরে কি পানি আছে? আর এর উপর তো পানি নাই, তাহলে এখানে শুধুমাত্র কি আছে? বাতাসের চাপ। এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট, এটা জানতে পারলেই হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। তো আমি ধরলাম যে এই অবস্থায় তার টোটাল চাপ হচ্ছে P1, আর এই অবস্থায় তার চাপ হচ্ছে P2। এই অবস্থায় আয়তন যদি হয় V1, এই অবস্থায় হচ্ছে আয়তন V2। তাহলে আমরা বয়েলের সূত্র থেকে কি জানি? যদি তাপমাত্রা সেম থাকে পুরাটাতে, সেই ক্ষেত্রে কি লিখতে পারবো আমরা? P1 V1 ইকুয়ালস টু P2 V2, তাই না? এখন একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এই P1 এর মধ্যে কি কি আছে বলো তো? বাতাসের চাপ আছে। বাতাসের চাপটা কত? নরমালি হয় 1 atm, তো আমরা এখানে হিসাব করবো হচ্ছে 10⁵ দিয়ে, ঠিক আছে? ওই কাছাকাছি তো 1.01 ইন্টু 10⁵, তো আমরা শুধুমাত্র 10⁵ দিয়ে হিসাব করব। আর পানির চাপ যেটা আছে, পানির চাপ কি? এটা হচ্ছে এইচ রো জি। ছোটবেলায় পড়ছো না পানির ভেতরে চাপ কেমনে বের করতে হয়? এইচ রো জি। আর এইটাকে আমি ধরলাম হচ্ছে পি। তাহলে P1 ইকুয়ালস টু তুমি কি বলতে পারবা? P1 ইকুয়ালস হচ্ছে P প্লাস এইচ রো জি, ঠিক আছে? আর V1 হচ্ছে এই যে এরকম। P2টা কি? শুধুমাত্র বাতাসের চাপ, তার মানে শুধুমাত্র এখানে P, যেটাকে আমরা ধরতেছি 10⁵ ধরে নিচ্ছি আপাতত, তারপরে বলতেছি তোমাদের। এটা হচ্ছে P2। এখন এখান থেকে তোমার নরমালি যেটা বের করতে যায় সেটা হচ্ছে এইচ। তো তুমি যেটা করতে পারবা, দেখো তোমার একটা অনুপাত দেওয়া থাকবে, এই V2/V1 এর একটা অনুপাত দেওয়া থাকবে, যে আয়তন কত গুণ হয়, ধরে নিলাম হচ্ছে n গুণ হয়, ঠিক আছে? তাহলে V2, তাহলে P প্লাস এইচ রো জি, এটা ইকুয়ালস টু NP। তাহলে এইচ রো জি, NP কেন হইলো বুঝতে পারছো? V1 এই পাশে নিয়ে গেছি, V2/V1 কত গুণ হয়েছে এটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে। এরপরে কি আসে দেখো, এইচ রো জি ইকুয়ালস টু P ওই পাশে গেলে n-1 ইন্টু P, অতএব H ইকুয়ালস টু n-1 P ডিভাইডেড বাই রো জি। তো এই যে P এর মান আমি কত ধরছিলাম? P এর মান ধরছিলাম 10⁵, রোর মান আমার জানা 1000, জি এর মান যদি 9.8 বসাও, তাইলে তোমার মোটামুটি মানটা আসে কত? আমি এখানে একটু লিখে দিই ছোট্ট করে, আলাদা কালার দিয়ে লেখা, হ্যাঁ।
তো এই মানটা আসে মোটামুটি 10.2 ইন্টু n-1। ঠিক আছে, মানটা কি আসে 10.2 ইন্টু n-1। কখন? যখন আমি চাপটাকে ধরবো 10⁵ ঠিক আছে, তখন 10.2 এর মতো আসে। কিন্তু চাপ যদি তোমার প্রশ্নে দেওয়া থাকে, ওইটা ধরলে, প্রশ্নে দেওয়া থাকলে যদি বলে 1.01 ইন্টু 10⁵, এটা যদি বলে তাহলে তখন আসবে হচ্ছে 10.3। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? তোমাদের শুধু 10.2 দেওয়া আছে, যদি বলে 10⁵ তাহলে 10.2 আসে, এটা মনে রাখবা। আর যদি প্রশ্নে বলাই থাকে 1.01 ইন্টু 10⁵, তাহলে আসে 10.3 ইন্টু n-1। এই পুরাটা কনসেপ্ট তোমাদের দেখালাম, ওইটাই এইখানে পুরাটা লেখা আছে। ঠিক আছে, ওইটা আমি আবার তোমাদের এই জায়গায় দেখাই দিলাম। তো চলো, হ্যাঁ এই যে দেখো এইখানে তোমার এইটা লেখা আছে, এই যে 10.2 কখন, এটা কিন্তু 10⁵ ধরে, এই যে লেখা আছে 10⁵ ধরে। ঠিক আছে, তো আয়তনের যদি অনুপাত দেওয়া থাকে তুমি এখানে n বসাবা, কিন্তু যদি ব্যাসার্ধ বলে, ব্যাসার্ধের অনুপাত হইলে এখানে হয়ে যাবে n³। কারণ কি? কারণ হচ্ছে v = 4/3 পাই r³। ঠিক আছে, এইটার জন্য এই যে আয়তনের যা অনুপাত, যদি ব্যাসার্ধের অনুপাত করো তা কি কিউব করতে হবে না, এই জন্য এখানে n³ হয়ে যাবে। যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে জাস্ট n³ হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখি ম্যাথ দেখি এখন একটু। তো এটাতে একটু দেখো, কোন একটি হ্রদের তলদেশ হতে বায়ু বুদবুদ পানির উপরে আসলে আয়তন দ্বিগুণ হয়। আয়তন কতটুকু হয়? দ্বিগুণ হয়। বায়ুর চাপ, এই যে দেখো এবার এখানে চাপ দেওয়া আছে 1.01 10⁵। হ্রদের গভীরতা কত? তো তোমাদের আমি শর্টকাট কি দেখাইছি, তুমি 0 বসাতে পারবা, 10.3 বসাবা। কেন? কারণ 1.01 দেওয়া আছে। আর এখানে বসাবা n-1, n এর মান কত? দ্বিগুণ, তার মানে হচ্ছে n2। তাহলে যদি বসাও আসবে কত? 10.3 মিটার। বুঝতে পারছো কথা? চলো, কই আসছিল এটা দেখো, জিএসটি 23-24 আসছিল, আবার জেউদেও আসছিল 21-22। আচ্ছা, বর্গমূল গড় বর্গবেগ, এই নামটাই কঠিন, এটার চেয়ে বেশি তোমার অভ্যস্ত হচ্ছে আরএমএস বেগ লিখে, তাই না? আরএমএস বেগ। তো এই বিষয়টা কেমন, এটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। একটা একটা করে আমরা কাজ করি। প্রথমে তোমার করতে হবে কি, এটা আসলে কেন ইউজ করা হয় এটা তো জানতে হবে। তো এই যে এইটুকু মনে করো বাতাসের মধ্যে, মানে এইটুকু জায়গার মধ্যে এখানে কি বাতাসের অণুগুলো আছে না? তো প্রত্যেকটা অণু কি একই বেগে দৌড়াদৌড়ি করতেছে? না, প্রত্যেকটা অণু কি আলাদা আলাদা বেগে দৌড়াদৌড়ি করতেছে। তো এটা অনেকভাবে বের করা হয়, গড় বেগ বের করা হয়, বর্গমূল গড় বেগ বের করা হয়, আর একটা হচ্ছে আরএমএস বেগ বের করা হয়। ঠিক আছে, এক একটা এক একভাবে কাজ করে। তো আমি এইটা আগে তোমাকে দেখাই, এইটা বেশি ইম্পর্টেন্ট। তো আমরা যে কাজটা এখানে করতেছি, প্রত্যেকটা অণুর বেগ নিচ্ছি আমি, প্রত্যেকটা অণু নিচ্ছি, একটা C1 একটা C2 C3 এভাবে অনেকগুলো নিচ্ছি। প্রথমে কি করছি, ওই বেগটা নিছি, বেগ নেওয়ার পরে তার বর্গ করে দিছি, বেগ নেওয়ার পরে তার বর্গ করে দিছি। বর্গ করে দেওয়ার পরে গড় করব আমি, গড় করলে কি করতে হয়, তাহলে সবগুলোর যোগফল, যে কটা আছে তাদের যোগফল n সংখ্যক করে যতগুলো আছে সেটাতে ভাগ, তাহলে কি হয়ে যায়, এটা বর্গমূল হয়ে, সরি গড় হয়ে গেল। সেইটার বর্গমূল করতে হবে, সেটা যদি বর্গমূল করো তাহলে সেটাকে বলা হয় কি, আরএমএস বেগ। ঠিক আছে, আরএমএস বেগটা ক্লিয়ার হয়েছে কেমনে আসে এই ফর্মুলাটা? আচ্ছা, তো এইখান থেকে আমরা হচ্ছে ফর্মুলা যেটা আমাদের আসে, আলটিমেটলি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে এইটা, এইটা খুব ভালো করে মনে রাখতে হবে, যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সিআরএমএস হচ্ছে √3RT/m। এটাই বারবার পরীক্ষায় আসে, তোমরা দেখছো এটা যে √3RT/m, এটাই বারবার আসে। ঠিক আছে, আর সর্বোচ্চ সম্ভাব্যতম বেগ এইগুলো তেমন একটা আসে না, জাস্ট দেখে রাখবা। তারপর হচ্ছে আচ্ছা গতি সমীকরণ এটা আসে, PV = 130 mc²। আসে বলতে এটা ডিউতে রিটেনে আসছিল একবার, সেখান থেকে নিয়ে আসা যায়। তো এগুলোর খুব বেশি দরকার নাই, জাস্ট এই সূত্রটা প্রমাণ করার জন্য এটা দেখাইছে। এইটা একটু মনে রাখবা যে সর্বোচ্চ সম্ভাব্য বেগ, গড় বেগ আর আরএমএস বেগ, এই তিনটার অনুপাত, ওইটা মনে না রাখতে পারলেও এইটা একটু দেখে রাখবা জাস্ট। ঠিক আছে, আর এখান থেকে কিছু দরকার আছে। আর এইটা কেমনে আসে দেখো, তোমার ফর্মুলাটা কি, সিআরএমএস হচ্ছে 3RT/m।
তার রুট ওভার। তো এখানে যদি ভর যদি ফিক্সড হয় তাহলে সি আর এম এস কার উপর নির্ভর করতেছে? তাপমাত্রার উপরে, তখন সি সমানুপাতিক রুট ওভার টি, এই যে। আর যদি তাপমাত্রা ফিক্সড হয় তখন কি হয়? এই আর এম এসটা আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এই যে দেখো লিখে দেয়নি এটা? ঠিক আছে, আচ্ছা ওইটার থেকে এই যে এই দুটো নিয়ে আসা যায়। কি বলছে? 27°C তাপমাত্রার কোনো গ্যাসকে কত তাপমাত্রায় নেওয়া হলে মূল গড় বর্গবেগ দ্বিগুণ হবে? তাহলে সিআরএমএস এর ফর্মুলাটা আগে আমি লিখি, 3RT/m, তাই না? তো শুরুতে তার টেম্পারেচার ছিল হচ্ছে 27°, তারপরে কত হবে? তো ওই একই গ্যাসের কথা বলছে না, তাহলে এমনি আমার কাজ করতে হচ্ছে না, জাস্ট টিনে কাজ করলেই হচ্ছে। এই যে দেখো এইটা নিয়ে কাজ করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে আমি কি জানি C1/C2 এটা ইকুয়ালস টু T1/T2 রুট। ঠিক আছে, আচ্ছা তো দ্বিগুণ হয়েছে, তো যদি দ্বিগুণ হয়, আগে যদি হয় 1 পরে হয়েছে কত 2, বুঝা গেছে? আর বেগ দ্বিগুণ হয়ে গেছে। আর আগে টেম্পারেচার কত ছিল? এই 27কে কিসে নিতে হবে? কেলভিনে নিতে হবে। তাহলে 273 যদি যোগ করি এই 27-এর সাথে কত হয়ে যায়? 300 কেলভিন। এটার মান হচ্ছে 300, নিচে T2। তো মান বের করতে গেলে স্কোয়ার করতে হবে 1/4, এটা 300, নিচে T2। এখান থেকে T2 হিসাব করে দেখো, আড়াই গুণ করলে এটা আড়াই গুণ করলে হয়ে যায় কত? 1200। এটা দেখে অনেকে আনসার দিয়ে ফেলো তোমরা যে 1200 কেলভিন, কিন্তু একদমই না। তোমার আনসার দেওয়া আছে সবগুলা, মানে অপশনে দেওয়া আছে সবগুলা ডিগ্রি সেলসিয়াসে। তো ডিগ্রি সেলসিয়াসে বের করতে গেলে কি করতে হবে? এই 1200 থেকে 273 বাদ দিতে হবে। তো 273 বাদ দিয়ে দেখবা 927°C আসবে। ঠিক আছে, বিয়োগ করলে আসবে কত? 927°C। এটা ভালো একটা ম্যাথ ছিল, তার চেয়েও ভালো হচ্ছে এই ম্যাথটা। এটা লেখা আছে জিএসটি 23-24, কিন্তু শুধু জিএসটি 23-24 না, এটা অনেক জায়গাতে আসছে। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের ওই যে যখন ইঞ্জিনিয়ারিং এমসিকিউ টাইপের হচ্ছে এক্সাম হয়তো উদ্ভাসে, এই চ্যাপ্টারের প্রায় টাইমেই এই কোশ্চেনটা দিত এটা। ঠিক আছে, এই কোশ্চেনটা খুবই ফেমাস একটা কোশ্চেন। কত তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ -100°C তাপমাত্রার হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান? তাহলে সিআরএমএস অফ অক্সিজেন আর সিআরএমএস অফ হাইড্রোজেন সমান হবে, জাস্ট টেম্পারেচারটা ডিফারেন্স, তাই না? এই পাশে কি হবে? 3RT ডিভাইডেড m, mটা কার? অক্সিজেনের। আর এই পাশে কি হবে? 3RT, এটা হচ্ছে অক্সিজেনের টেম্পারেচার, এটা হচ্ছে হাইড্রোজেনের টেম্পারেচার, নিচে m অফ হাইড্রোজেন। বের করতে হবে কি? এই অক্সিজেনের তাপমাত্রা কত হইলে -100°C হাইড্রোজেনের সিআরএমএস বেগের সমান হবে? তাহলে চলো বের করি। দুই পাশ থেকে রুট উঠে গেল, রুট আছে, দুই পাশ থেকে 3ও চলে গেল, দুই পাশ থেকে আরো চলে গেল, জাস্ট দেখো থাকে কি এরকম থাকে, দেখো তো। তাহলে এখান থেকে তোমার বের করতে হবে কি? অক্সিজেনের তাপমাত্রাটা বের করতে হবে। যদি বের করতে চাও এটাকে এই পাশে নিয়ে যাও, TH2 বাই হচ্ছে MH2, জাস্ট এটা গেলে হবে অক্সিজেন। তো বের করো, -100°C মানে 173, নিচে হাইড্রোজেনের কত? 2, আর এটা হচ্ছে 32। তো এটা কাটাকাটি করলে থাকবে হচ্ছে 16। তো এটা জাস্ট গুণ করবা, 173 আর 16 গুণ করবা, সম্ভবত এই যে এটা আসে, সম্ভবত না, এটা ছাড়া তো আর অপশনই নাই, এটাই আসবে। কারণ কি, এগুলো তো ছোট মান, এত ছোট মান তো আসবে না। 16 আর 173 গুণ করে দেখবা এই 2768 কেলভিনই আসবে। ঠিক আছে, এটা আমি আর গুণ করে দিলাম না, এটা একদম বাচ্চাদের গুণ, জাস্ট তোমরা গুণ করলেই হয়ে যাবে। চলো সামনের দিকে যাই। আচ্ছা, তো গতিশক্তি দেখো, গতিশক্তি নর্মালি তোমরা কেমিস্ট্রিতে যেটা পড়ো 3/2 nRT। আর এইখানে তোমার অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। যদি কিসের উপর এক পারমাণবিক যদি গ্যাস হয় তাহলে তোমার 3/2 nRT। কিন্তু যদি দ্বিপারমাণবিক হয় বা সরলরৈখিক আকৃতির হয় তখন দেখো ওই কেমনে জানি হয়ে গেছে 5/2 nRT, তাই না?
আবার বহু পরমাণিক যখন হয়েছে তখন কেমনে জানি আবার হয়ে গেছে 6/2 nRT। তো কেমনে হয়েছে দেখো, এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হয় 3, এটা 3/2 nRT, সবার জন্যই এটা সেম। কারণ কি, অক্ষ কয়টা, তিনটা না, এই যে ধরে নাও, কিভাবে দেখায়, এটাতে দেখায় এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তো তার মুভ করার স্বাধীনতা কত দিকে আছে, 1 2 3 দিকে, তিনটা দিকে মুভ করতে পারে। তো তার স্বাধীনতার মাত্রা 3, এটা নিয়ে কোনো সমস্যা নাই, সবার জন্যই এইটুকু 3/2 nRT। এখন এক পরমাণু যদি হয় তার কোনো এই যে ঘূর্ণনের অংশ নাই, কারণ সে ঘুরবে কার সাপেক্ষে, সে তো একাই আছে শুধু, আর কেউ নাই। তবে দ্বি পরমাণু যদি হয়, এইটাই ধরে নাও দ্বি পরমাণু, এইটা একটা আছে, এইটা একটা আছে, তাহলে কি হবে, এইটা সাপেক্ষে এরকম ঘুরে, আবার এইটা সাপেক্ষে এরকম ঘুরতে পারে। তাহলে এখানে নতুন আসবে কয়টা, 2টা। এই জন্য দেখো এই যে আগের 3 ছিল, দ্বি পারমাণবিকে আরো 2 এসে হয়ে গেছে 5। তো এই জায়গায় তো 3/2 nRT, সাথে এই জায়গায় ঘূর্ণনের জন্য 2 এসে হয়ে গেছে 5/2। আর বহুর জন্য হয়ে যায় এটা 3 থাকে, এটা আমি হাত দিয়ে তোমাকে এইভাবে এইগুলা দিয়ে দেখাইতে পারবো না, ঠিক আছে। নতুন আবার হচ্ছে ঘূর্ণনের জন্য আসে 3, হয়ে যায় 6, এই যে 6/2 nRT। কি বলছে দেখো তো, স্থির আয়তনে একটি গ্যাসের তাপমাত্রা বাড়ালে কি হয়, তাপমাত্রা বাড়ালে তাপমাত্রার সাথে চাপের সম্পর্ক কেমন, পি সমানুপাতিক টি। ওই যে পিভি ইকুয়ালস টু nRT, ওই ফর্মুলা থেকেই তোমার কিন্তু এটা লিখলাম, ঠিক আছে। তাহলে এটা বাড়াইলে চাপও বৃদ্ধি পায়। আবার গতিশক্তির ফর্মুলা কি, কে আর টি। কে কেন লিখলাম, ওইটা স্বাধীনতার মাত্রার জন্য একবারে কে লিখলাম, যেটা হবে, আচ্ছা কি না, এটা তো এফ দিয়ে লেখা উচিত, আমি কে লিখলাম কেন। তো এই জায়গায় দেখো টি যদি বাড়াও, ই কে গতিশক্তি বাড়ে, তাহলে তাপ, চাপ ও গতিশক্তি দুইটাই বাড়বে। এটা আসছে ওই জিএসটি 21/22। আর গড় মুক্তপথ বিষয়টা কেমন, গড় মুক্তপথ হচ্ছে ওই আবার আগের একটা উদাহরণ দিতেই হচ্ছে, একটু আগে যেটা বললাম, এইটুকুর মধ্যে মনে করো আমার গ্যাসগুলো আছে। তো এই গ্যাসগুলো কি একটা আরেকটার সাথে এরকম করে ধাক্কা খাচ্ছে না, এগুলো এরকম করে ধাক্কা খাচ্ছে সবাই সবার সাথে। তো এই ধাক্কা খাওয়ার জায়গাটা কতটুকু, এই যে ফাঁকা জায়গা, প্রথম ধাক্কার জন্য ফাঁকা জায়গা এতটুকু, এখান থেকে ধাক্কা খেয়ে সে এই জায়গায় গেল, পরেরটার জন্য মনে করে এতটুকু, তারপরটার জন্য আবার এত বড়, তারপরটার জন্য এরকম। তো একটা এক রকম চেঞ্জ হয়ে যায়। তো আমরা মুক্তপথের জন্য হিসাব করার সময় কোন মুক্তপথটা হিসাব করি, গড় মুক্তপথ হিসাব করি। তো এইখানে তোমার এই সূত্রগুলা জাস্ট এই ফর্মুলাটা জাস্ট দেখে রাখবা, মানে 3টা ফর্মুলা জাস্ট 3জন দিচ্ছে, 3টা দেখে রাখবা। এখান থেকে ম্যাথের কোনো কোশ্চেন বা ক্যালকুলেশন কিছু আসবে না, কারণ এটা করতে গেলে তোমার ক্যালকুলেটর লাগবে, হাত দিয়ে এগুলো করতে পারবা না। তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, ঠিক আছে। যেটা তোমার মনে রাখতে হবে, এইটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। কি, এই গড় মুক্তপথটা তাপমাত্রার সমানুপাতিক, যদি তাপমাত্রা বৃদ্ধি পায় গড় মুক্তপথও বৃদ্ধি পায়, ঠিক আছে। ঘনত্বের ব্যস্তানুপাতিক, ঘনত্ব বাড়লে, যদি ঘনত্ব বাড়ে, এটা তো একদমই নর্মাল বিষয় না, ঘনত্ব যত বাড়বে তার মানে বেশি অণুর ভিতরে আসতেছে না, তাহলে ফাঁকা জায়গা কমে যাবে, এই জন্য এটা ব্যস্তানুপাতিক। বা চাপ বাড়ালেও তো তাই হয়, চাপ বাড়াইলে কি হবে, এরকম জায়গা কমে যাবে। আর সিগমা মানে হচ্ছে অণুর ব্যাস, ঠিক আছে। ব্যাস যত বড় হবে, যদি এরকম নিজে অণু, এই অণুটাই যদি বড় হয়, তাহলে জায়গা কি ধীরে ধীরে কমে আসবে। আর প্রতি সেকেন্ডে সংঘর্ষ হচ্ছে, এটা কিছুই না, এটা হচ্ছে দেখো তো এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা বুঝতে পারো নাকি, দেখো তো, যদি সময় বের করতে চাও তাহলে কি করতে হয়, এস ইকুয়ালস টু ভি, টি ইকুয়ালস টু এস বাই ভি করতে হয় না। আর একক সময়ে কয়টা ধাক্কা যদি হয়, সেটাকে বলে 1/t, একক সময়ে ধাক্কার সংখ্যা। সেটা কেমনে বের করবা, এই যে এটা উল্টা দিবা, v/s। তো এখানে ভির পরিবর্তে কি আসবে, গ্যাসের ক্ষেত্রে গ্যাসের বেগ কি, আরএমএস বেগ, আর গ্যাসের হচ্ছে এই যে সরণটা কি, গড় মুক্তপথ ল্যাম্বডা, ঠিক আছে। এই জিনিসটাই জাস্ট এখানে আসছে, আর কিছুই না। এই যে দেখো ল্যামডা আর হচ্ছে রো এর মধ্যে, ঘনত্বের মধ্যে সম্পর্ক কেমন, কতবার আসছে, জগন্নাথে আসছে, রাজশাহীতে আসছে, জিএসটিতে আসছে। তো ঘনত্ব যত বেশি হবে, এই ল্যামডার ঘনত্ব বেশি মানে কি, বেশি কাছাকাছি থাকবে, এইটুকু জায়গার মধ্যে আরো অনেকগুলো আসতেছে, তাহলে ফাঁকা জায়গা কমে যাচ্ছে, তাহলে ব্যস্তানুপাতিক। তাহলে 1/, দেখো কি ছিল, 1/ρ।
আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতার বিষয়টা তোমাদের এইটা বিশাল একটা কনসেপ্ট, যেটা এই সেটটিতে দরকার হয়। এখন জিএসটি এক্সামের জন্য তোমার আপেক্ষিকতা নিয়ে একদম বিশাল সৃজনশীল করতে হবে এমন কিছু না, ঠিক আছে? তোমার যেটুকু দরকার হবে সেইটুকু আমি এখানে অ্যাড করছি জিএসটির জন্য। এখন তুমি এটা নিয়ে কোনো প্যারা খাবা না, ক্লিয়ার? চলো, এখানে তোমার কি কি মনে রাখতে হবে? এই আটটা কি, এই আটটা কি, এই আটটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, এখানে লেখাই আছে। ছোট এফটা কি? শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। শিশিরাঙ্ক বিষয়টা কি ছিল মনে আছে? যে সর্বনিম্ন যে তাপমাত্রায় শিশির পড়তে শুরু করে সেটাকে বলা হয় কি? শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক কিন্তু একটা তাপমাত্রা, এই কথা মনে রাখবা, এটা বইয়ের একটা এমসিকিউ তোমাদের। আর এফ হচ্ছে নির্দিষ্ট যে তাপমাত্রায়, কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ কতটুকু আছে। তো এখান থেকে এই জাস্ট অনুপাত দিয়ে এই একটা ম্যাথ তোমাকে দেখাই তাহলেই হবে, এখান থেকে বেশি কিছু দরকার নেই। তো তুমি জানো কি জাস্ট আর ইকুয়ালস টু এফ বাই এফ ইন্টু 100%। এই ম্যাথে কি বলছে দেখো, 27°C তাপমাত্রায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 70%, তাহলে আর এর মান দেওয়া আছে। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, শিশিরাঙ্কে মানে ছোট এফ দেওয়া আছে 14 × 10⁻³ হলে ওই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ কত? তো জাস্ট এফটা বের করতে হবে। তো এফ এই পাশে নিয়ে আসো, ছোট এফ বাই আর ইন্টু 100%। মান বসাও, ছোট এফ এর মান কত? 410 × 10⁻³ দেওয়া আছে, এটা দেওয়া আছে 70% ইন্টু 100%। এটা কাটাকাটি করলে কত থাকে? একটা শূন্য কাটো, পার্সেন্ট চলে গেছে, একটা শূন্য কাটো, তাহলে এখানে থাকবে 10, এটাতে এটাকে কাটলে থাকবে হচ্ছে 2, তাহলে 2, আচ্ছা 2 আর 1 20 লিখি, 20 × 10⁻³ মিলিমিটার পারদ। আছে না এটা? হ্যাঁ, বুঝা গেছে? আর কিছু আছে না, এটা এখানেই শেষ। তো এইটা ছিল আমাদের হচ্ছে ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টার। তো আমার ভিডিও অলমোস্ট শেষের দিকে, আর একটা রেকর্ডিং করলে তোমাদের ফুল সিরিজই শেষ, একদম টানা কয়েকদিনে এটা শেষ করে দিচ্ছি তোমাদের, কারণ তোমাদের হচ্ছে সময় খুব কম। বোঝা গেছে? তো আমার ক্লাস আমি আগেও বলছি, কোনো বড় ক্লাস পাবা না, 4-5 ঘন্টার ক্লাস আমি তোমাদের দিব না, কারণ এখন তুমি 4-5 ঘন্টার ক্লাসের তোমার সময় না, ঠিক আছে? আমি চাইলে তোমাকে সব ধরে 4-5 ঘন্টা একটা ক্লাস নিতে পারবো, তো তোমার সময় নষ্ট করার কোনো দরকার নেই। এখন তোমার যা লাগবে আমি যতটুকু দিচ্ছি এইটুকু তুমি খুব ভালো করে পড়ে যাও, ইনশাল্লাহ ভালো করবে, ঠিক আছে? ভালো থাকো তাইলে, আল্লাহ হাফিজ।